জীববিজ্ঞানের অন্যতম চমৎকার একটি বিশ্লেষণে স্বাগতম। কোষীয় শ্বসনের একদম প্রথম আর সবচেয়ে মৌলিক ধাপটি আসলে কিভাবে কাজ করে সেটা নিয়েই আজ আমরা আলোচনা করব। ভাবুন তো, পৃথিবীর প্রায় প্রতিটি জীবন্ত কোষের ভেতরে প্রতিনিয়ত এক অসাধারণ প্রক্রিয়া ঘটে চলেছে। শক্তি উৎপাদনের এই চমৎকার প্রক্রিয়াটির নামই হল গ্লাইকোলাইসিস। আচ্ছা, চলুন একেবারে গভীরে যাওয়া যাক। কোষের ভেতরের এই জটিল বিজ্ঞানটা সহজে বুঝতে আমরা দৈনন্দিন জীবনের খুব পরিচিত একটা দৃশ্য কল্পনা করতে পারি। ধরুন, একটা নতুন ব্যবসা শুরু করা হয়েছে আর মূলধন হিসাবে রয়েছে বিশাল আকারের একটা সম্পদ যা সরাসরি বাজারে ব্যবহার করা যাচ্ছে না। এখন এই বিশাল সম্পদ থেকে কিভাবে দৈনন্দিন ব্যবহারের জন্য নগদ মুনাফা পাওয়া সম্ভব? এর একটাই উত্তর: বিনিয়োগ। শুরুতে নিজস্ব কিছু অর্থ খরচ করে ওই বড় সম্পদটাকে ভেঙে ছোট ছোট বিক্রয়যোগ্য অংশে পরিণত করতে হয়, যাতে শেষ পর্যন্ত আসল খরচের চেয়ে বেশি নিট মুনাফা ঘরে আসে। আর এই ব্যাপারটা কোষের ভেতরের আসল অবস্থার সাথে একেবারে নিখুঁতভাবে মিলে যায়। ঠিক একটা ব্যবসার মতোই কোষের কাছে শক্তির একটা অত্যন্ত মূল্যবান কাঁচামাল রয়েছে, কিন্তু সেই কাঁচামালটি এতই বড় যে তা সরাসরি মেশিনে ব্যবহার করা যায় না। তাই কোষকে শুরুতে নিজের জমানো শক্তির কিছুটা বিনিয়োগ করতে হয়, যাতে সেই বড় সম্পত্তিকে ভেঙে ছোট এবং খুব সহজে ব্যবহারযোগ্য শক্তির ইউনিটে পরিণত করা যায়। কোষের এই দারুণ ব্যবসায়িক মডেলটিই হল গ্লাইকোলাইসিস। এখন প্রথম যে বিষয়টা জানা দরকার তা হল গ্লুকোজ। গ্লুকোজকে তুলনা করা যেতে পারে সেই বিশাল না ভাঙা 1000 টাকার নোট বা অব্যবহৃত বড় সম্পদটার সাথে। এটি মূলত একটি শর্করার অণু, যার ভেতরে 6টি কার্বন পরমাণু একে অপরের সাথে যুক্ত হয়ে একটা লম্বা শিকল তৈরি করে রেখেছে। এই গ্লুকোজই হল আমাদের কারখানার প্রধান কাঁচামাল। এখন যে কোনো ব্যবসার তো একটা নির্দিষ্ট জায়গা বা কারখানা থাকে, তাই না? কোষের ভেতরেও এই পুরো ভাঙার কাজটা ঘটার জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে। এর নাম হলো সাইটোপ্লাজম। এটি হলো কোষের ভেতরের একটা জেলি বা তরল জাতীয় পদার্থ, যাকে আমরা আমাদের কোষীয় কারখানার মেঝে হিসাবে ভাবতে পারি। এখানেই গ্লাইকোলাইসিসের পুরো অপারেশনটি সম্পন্ন হয়। এরপর আসে এটিপি বা এটিপি, যার পুরো নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। গ্লুকোজ যদি হয় ওই জমাট বাঁধা বিশাল সম্পদ, তবে এটিপি হল একদম লিকুইড ক্যাশ বা তরল নগদ অর্থ। কোষের যে কোনো কাজ করতে, পেশি নাড়াতে বা স্নায়ুর সংকেত পাঠাতে এই এটিপিকেই শক্তির মুদ্রা হিসেবে সরাসরি খরচ করতে হয়। আর এই কারখানায় উৎপাদন শেষে যে চূড়ান্ত পণ্যটা পাওয়া যায় তার নাম পাইরুভিক অ্যাসিড। ওই যে 6 কার্বনের গ্লুকোজ, সেটা ভেঙে অর্ধেক হয়ে 3 কার্বন বিশিষ্ট এই ছোট অণুটি তৈরি হয়। এটি আমাদের প্রক্রিয়ার চূড়ান্ত উৎপাদ হলেও এটি কিন্তু মোটেই ফেলনা নয়, বরং পরবর্তী ধাপে আরও বিশাল শক্তি উৎপাদনের জন্য এর অনেক মূল্য রয়েছে। দারুণ একটা ব্যাপার কি জানেন? এই স্লাইডের সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয় হল গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি চলার জন্য কিন্তু বিন্দুমাত্র অক্সিজেনের দরকার হয় না। অক্সিজেন থাকুক বা না থাকুক, সাইটোপ্লাজমের ভেতরে এই কারখানা আপন মনে তার কাজ চালিয়ে যায়। আর হ্যাঁ, এমডেন, মেয়ারহফ এবং পার্নাস এই 3 জন বিজ্ঞানী মিলে এই প্রক্রিয়াটি আবিষ্কার করেছিলেন বলে তাদের নামের আদ্যক্ষর নিয়ে একে ইএমপি পাথওয়ে বা ইএমপি গতিপথও বলা হয়ে থাকে। চলুন এবার মূল রাসায়নিক প্রক্রিয়ায় ঢোকা যাক। এর প্রথম ধাপই হল বিনিয়োগ পর্যায়। ওই 6 কার্বনের বিশাল গ্লুকোজ অণুটাকে কারখানায় আনা হলো। এখন একে ভাঙার জন্য কোষ তার নিজের জমানো নগদ অর্থ অর্থাৎ 2টি এটিপি অণু খরচ করে ফেলে। এই এটিপি থেকে ফসফেট নিয়ে গ্লুকোজের সাথে জুড়ে দেওয়া হয়, যার ফলে তৈরি হয় ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট নামের একটা অত্যন্ত অস্থিতিশীল অণু। এটি এতটাই অস্থিতিশীল যে এটি আর কোনোভাবে আস্ত থাকতে পারে না। আর ঠিক এই পর্যায়ে ঘটে সেই বহু প্রতীক্ষিত বিভাজন বা স্প্লিট। অস্থিরশীল 6 কার্বনের অণুটি ঠিক মাঝখান বরাবর ভেঙে সমান 2 টুকরো হয়ে যায়। ফলে আমরা পাই 3 কার্বন বিশিষ্ট 2টি একেবারে নতুন অণু, যার মধ্যে একটির নাম 3-ফসফোগ্লিসারাইল ইলহাইড। তার মানে বিশাল সম্পদটি অবশেষে ভেঙে ব্যবহারযোগ্য টুকরোতে পরিণত হল। চলুন এবার সামনের দিকে এগোই এবং দেখি কিভাবে এটা চূড়ান্ত লাভের দিকে যায়। এটাকে বলা যায় মুনাফা পর্যায় বা পে অফ ফেজ। ওই যে 2টি 3 কার্বনের টুকরো তৈরি হলো, তারা এবার সাইটোপ্লাজমের কারখানায় আরও কয়েকটি রাসায়নিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়। এই পরিবর্তনের সময় কোষ প্রচুর পরিমাণে শক্তি সংগ্রহ করে, যা দিয়ে নতুন এটিপি এবং এনএডিএইচ নামের আরেকটি শক্তি বহনকারী অণু তৈরি হয়। সবশেষে 2টি টুকরোই পরিণত হয় 2টি পাইরুভিক অ্যাসিডে। এটাই হলো আমাদের কারখানার সেই বহু প্রতীক্ষিত বায়োলজিক্যাল পেডে বা মুনাফার দিন। এই মুনাফা পর্যায়ে আমাদের কোষীয় কারখানা সর্বমোট 4টি নতুন এটিপি অণু তৈরি করে ফেলে। এটাই হলো মোট বা গ্রস উৎপাদন।
শুনে মনে হচ্ছে বেশ ভালোই লাভ হলো, তাই না? কিন্তু একটু দাঁড়ান, সেই শুরুর বিনিয়োগের কথা মনে আছে তো? ব্যবসা চালু করার জন্য কোষকে তো নিজের পকেট থেকেই আগে 2টি এটিপি খরচ করতে হয়েছিল, তাই মোট লাভ থেকে সেই 2টিকে বিয়োগ দিতে হবে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল, দিন শেষে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কোষের নিট মুনাফা বা প্রকৃত লাভ দাঁড়ায় ঠিক 2টি এটিপি অণুতে। এর পাশাপাশি কোষ লাভ করে 2টি অত্যন্ত মূল্যবান NADH অণু এবং ভবিষ্যৎ ব্যবহারের জন্য 2টি পাইরুভিক অ্যাসিড। চলুন কারখানার পুরো হিসাব নিকাশটা এক নজরে দেখে নেওয়া যাক। ভেতরে ইনপুট হিসেবে ঢুকেছিল একটি 6 কার্বনের গ্লুকোজ, আর আউটপুট হিসেবে বের হল 2টি 3 কার্বনের পাইরুভিক অ্যাসিড। শুরুতে শক্তি বিনিয়োগ হয়েছিল 2টি এটিপি, আর শেষ পর্যন্ত নিট লাভ হিসেবে কোষের কোষাগারে জমা হল 2টি এটিপি এবং 2টি NADH। নিঃসন্দেহে এটি একটি অত্যন্ত সফল ব্যবসায়িক উদ্যোগ, যা পৃথিবীর প্রতিটি কোষে নিখুঁতভাবে পরিচালিত হচ্ছে। পুরো ব্যাপারটা এতক্ষণ ধরে বোঝার পর এখন যদি মূল জীববিজ্ঞান বইয়ের একেবারে পাঠ্যপুস্তকের সংজ্ঞাটার দিকে তাকানো হয়, সেখানে ঠিক এভাবেই লেখা আছে, যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় তাকে গ্লাইকোলাইসিস বলে। শুরুতে যে বাক্যটা হয়তো অনেক কঠিন বা খটোমোটে মনে হয়েছিল, এখন তার প্রতিটি শব্দ, কার্বনের বিভাজন আর শক্তির হিসাব আমাদের কাছে একেবারে জলের মতো পরিষ্কার। তাহলে নিট মুনাফা অর্জন আর পাইরুভিক অ্যাসিড প্রস্তুত হওয়ার পর কোষীয় কারখানা এই নতুন আনলক করার শক্তির পর কোথায় বিনিয়োগ করবে? এখন কারখানার হাতে নগদ 2 অণু এটিপি নিট মুনাফা হিসেবে রয়েছে, আর জমা আছে 2টি পাইরুভিক অ্যাসিড। কিন্তু এখানেই কি সব শেষ? মোটেও না। একটা সফল ব্যবসা যেমন তার প্রথম লাভ দিয়েই থেমে যায় না, কোষও কিন্তু থামে না। এই সদ্য প্রস্তুত হওয়া পাইরুভিক অ্যাসিডগুলোকে নিয়ে কোষের কারখানা এরপর কোথায় যাবে? শ্বসনের পরবর্তী ধাপে এই পাইরুভিক অ্যাসিডের ভাগ্যে আসলে কি ঘটবে, সেই রোমাঞ্চকর ধাপটি নিয়ে অন্য কোনো বিশ্লেষণে বিস্তারিত আলোচনা করা হবে।